আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক এবং মোটিভেশনাল স্পিকার। আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হয়েছিল এবং তার ফলাফল প্রকাশিত হয়েছে, মেধা তালিকা প্রকাশিত হয়েছে, তো অনেক ইন্টারভিউ নিয়েছি। প্রথম মাধ্যমিকে চন্দ্রচূড় সেন অসাধারণ ছেলে, অভিক দাস তো 2024-এর বিস্ময়। সমস্ত সর্বভারতীয় পরীক্ষায় পশ্চিমবঙ্গেও প্রথম এবং সমস্ত সর্বভারতীয় পরীক্ষায় দারুণ অসাধারণ, মানে কঠিন কঠিন পরীক্ষায় সর্বোচ্চ র্যাঙ্ক সে করেছে। কিন্তু এই সমস্ত ইন্টারভিউকে ছাপিয়ে একটি পরিবারের কথা না বললেই নয় আর কি। সেটা হচ্ছে হুগলির দুই যমজ বোনের একটা অভাবনীয় অসাধারণ কৃতিত্ব আর কি। এগুলো একক সাফল্য, কিন্তু দুই বোনের যে সাফল্য এবার এসেছে উচ্চ মাধ্যমিকে, সেটা অভাবনীয় বললেও কম বলা হয়। স্নেহা ঘোষ ছোট বোন, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে 4র্থ স্থান এবং কলা বিভাগের মধ্যে রাজ্যে প্রথম এবং মেয়েদের মধ্যেও রাজ্যে প্রথম যুগ্মভাবে। বড় বোন সোহা ঘোষ, সেও মেধা তালিকায় 10ম স্থানে আছে আর কি। তো একই পরিবারের যমজ বোন, কয়েক মিনিটের ছোট বড় আর কি। এইরকম মেধা তালিকায় পশ্চিমবঙ্গের মতন এত বড় রাজ্যে, যেখানে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেয়, সেই মেধা তালিকায় প্রথম 10-এ দুই বোনেরই স্থান করে নেওয়াটা আপনাদের কি মনে হয় না এটা অভূতপূর্ব ঘটনা? কি করে সম্ভব? একজন ভালো হতো, আর একজন কি একই রকম ভালো হবে? এবং আপনারা যখন নিউজ চ্যানেলটা দেখেছিলেন খবরটা, তখন মনে হবে যে পরে সাক্ষাৎকার নেওয়ার সময় জানলাম যে যখন হয়ে গেল ছোট বোন আর কি, তখনও মনে প্রাণের নামগুলো পর পর ঘোষণা হচ্ছে আর কি, পর হচ্ছে। 10ম স্থান অনেক পরে বলেছে, অন্তত মিনিট 15, 20, 30 সময় লেগেছিল আর কি। তখন গোটা পরিবার সহ বোন প্রার্থনা করছিল যেন দিদির নাম থাকে, যেন দিদির নাম থাকে, তাহলে খুশিটা মানে পুরোপুরি মানে একদম সম্পূর্ণ হবে, বৃত্তটা যেন সম্পূর্ণ হবে, এরকম বারবার প্রেয়ার করছিল বারবার আর কি। তো সেটাই ঘটেছে আর কি। দুজনেই, এবং সবথেকে বড় কথা, বাবা কর্মসূত্রে বাইরে থাকে। দুজনেই একে অপরকে যে বলে গ্রুপ স্টাডি করে পড়া, একে অপরকে হেল্প করা, কোলাবোরেশন আর কি, সব কিছু উদাহরণ। বাড়ির পরিবেশ খুব শান্ত নিরিবিলি পরিবেশ। পরবর্তীকালে দুজনেরই ইকোনমিক্স নিয়ে উচ্চশিক্ষার আগ্রহী আর কি, সেদিকে তারা এগোচ্ছে আর কি। তো দুজনে অনেক অনেক সফল হোক। আর অসাধারণ পরিবার একটা, অসাধারণ দুই বোনের সাক্ষাৎকার, খুব ভালো লাগবে। আপনার সাক্ষাৎকারটা পুরোটা শুনুন আর কি। এবং আমার মনে হয় এরকম কিন্তু সচরাচর দেখা যায় না আর কি। একই পরিবার থেকে দুজন মেধা তালিকায় আছে এবং একই সঙ্গে প্রিপারেশন, একই স্যারের কাছে পড়া এবং মেধা তালিকায় থাকা আর কি, এটা একটু হলেও অন্যরকম লেগেছে আমার আর কি। খুব সুন্দর তাদের ব্যবহার, আন্তরিক ব্যবহার এবং দারুণ কৃতিত্ব, দারুণ। এগুলোই তো থেকে যায় স্মৃতিতে আর কি। পুরো ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আর আমার বাড়ি করিমপুর, আমি এখান থেকে হুগলি চন্দননগর চুঁচুড়া একদম পাশাপাশি এলাকাতেই তাদের বাড়ি। খুব আন্তরিক ব্যবহার, ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। ওরা যেন অনেক বড় হয়, জীবনে যেন সাফল্য পায়। ধন্যবাদ। স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আমার বাড়ি করিমপুর। তো আমি আজকে প্রচণ্ড এক্সাইটেড, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেদিন ফলাফল প্রকাশিত হয়, একটা খবরে সবার মানে নজর ছিল আর কি, যে দুই বোন স্নেহা ঘোষ এবং সোহা ঘোষ, এই খবরে ইউনিক খবর ছিল আর কি। সবাই মেধা তালিকায় ছিল অনেকেই আর কি, কিন্তু এই যে দুই বোন একই বাড়ির আর কি, স্নেহা ঘোষ এবং সোহা ঘোষ, রাজ্য সরকারের যে মেধা তালিকা ছিল টোটাল রাজ্যে আর কি, সে তার মধ্যে স্নেহা যুগ্মভাবে 4র্থ এবং সোহা অনেকের সাথে 10ম স্থান অধিকার করেছে। একই পরিবারে দুই যমজ বোন আর কি। তো সেই দিনে আমি মনে একদম, আমি ক্যামেরার সামনে ফ্র্যাঙ্কলি বলছি, সেদিনে আমি ভেবেছিলাম যে আমি যেহেতু একটা চ্যানেল চালাই আর কি, তো আমি ভেবেছিলাম যদি সময় সুযোগ হয় তাহলে আমি এই বাড়িতে যাব এবং বাবা মাকেও দেখবো আর কি, বা ওই বোনদের সঙ্গে একটু গল্প করবো, কেমন প্রিপারেশন ছিল, কেমন ফিলিংস ছিল আর কি। আমি সাংবাদিক নই, আমি শিক্ষকতা করি, তো আমি গল্প করবো আর কি ওদের সাথে আর কি। তো আমি তার আগে একটু বলে দিই ওদের কী কী অ্যাচিভমেন্ট হয়েছে আর কি। স্নেহা ঘোষ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আর্টস থেকে 493 পেয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে হচ্ছে যুগ্মভাবে 4র্থ স্থান। আর একজন পেয়েছে প্রতীচি রায়, কোচবিহার সুনীতি একাডেমির 493 পেয়েছে আর কি। এটা হলো প্রথম। সেকেন্ড হচ্ছে মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম, এবং আর্টস থেকেও এরা রাজ্যে প্রথম। আর বোন সোহা ঘোষ রাজ্যের মধ্যে 10ম আর্টস থেকে, আর হুগলি জেলায় 6th। এটা হচ্ছে আমি পরিচয় দিলাম।
এবার আমি ওদের সঙ্গে কথা বলবো, তোমাদের মুখ থেকে শুনি। প্রথমে আমি স্নেহার মুখ থেকে শুনি। আমি স্নেহার ইন্টারভিউ দেখছিলাম, যদি রেজাল্ট বেরোয় সাংবাদিকরা যেরকম ও যা এক্সাইটেড ছিল যে আমি শুধু আমার নামটা হলো আর কি, তারপরে দিদির নাম পরপর নাম বলেই যাচ্ছে বলে যাচ্ছে, আমি শুধু করছিলাম আর কি। তো সেই ফিলিংস তুমি আরেকবার বলো আর কি, তোমার কেমন মনে হচ্ছিল আর কি তখন? তুমি তো খুবই এক্সাইটেড তোমাকে লাগছিল আর কি। তা আজকে তো অনেক শান্ত, মানে আজকে স্নেহাকে খুব, দুই বোনকে শান্ত লাগছে এবং এদের বাড়ির পরিবেশটা খুব সুন্দর। আপনাদেরকেও বলছি, যদি কেউ মনে হয় যে এই বাড়িতে একবার আপনাদের পায়ের ধুলো দেওয়া দরকার, আপনারা আসবেন আর কি, স্নেহা সোহার মায়ের বাবার সঙ্গে দেখা করবেন। খুব সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ, চারিদিকে গাছপালা আছে, পুকুর আছে আর কি। তা আপনাদেরকেও আমন্ত্রণ রইল। খুব আন্তরিক, আমাদের খুব গাইড করেছে। আমি করিমপুর থেকে, আমরা এই এই জায়গায় চুচুড়া এবং চন্দননগরের একদম মাঝখানে আমরা আছি, একদম প্রান্তিক এলাকা, চুচুড়া এবং চন্দননগরের একদম মানে মাঝখান বর্ডার আছে আর কি। অনেক দূর থেকে আমরা এসেছি আর কি, কিন্তু ওনারা গতকালকে থেকে আজকে আসা পর্যন্ত বাড়িতে প্রচুর গাইড করেছেন। মানে আমাদেরকে 0.5 ঘন্টা 15 ফোন করেছেন আর কি, আপনারা কোথায় আছেন, কীভাবে আসছেন, মানে সত্যি আন্তরিক। মানে আমার হয় না, কোনো মানুষের সঙ্গে না গেলে, তার সঙ্গে না পরিচয় করলে মানুষকে উনি অনেকটা আপন করে নিয়েছেন আর খোঁজ খবর নেওয়া, দাদা আপনারা আসছেন তো, কীভাবে আসছেন, এটা আমার এটা সব থেকে আমি প্রথমেই বলি দারুণ লেগেছে, আমার দারুণ লেগেছে। দুই বোনও যথেষ্ট ভালো, মানে ভালো বলতে কি খুব বিনীত আর কি, যেটাকে বলা হয় নম্র ভদ্র আর কি। সেটা তো ধরেন ভিডিওর মাধ্যমে ভাবে প্রকাশ হয় না, মানুষ এসেই ভিডিও শুরু হয় না, মানুষের ব্যবহার আন্তরিকতা সেটা প্রকাশ পায় আর কি। তো সেইগুলো আমি দিয়ে শুরু করলাম, যেটা ভালো লেগেছে আমি ফ্র্যাঙ্কলি আমার শুনে বললাম আর কি। তো শুরু করা যাক। প্রথমে স্নেহা তুমি বলো, তোমার সেই ফিলিংসটা তুমি বলো একটুখানি। ফার্স্টে যখন আমি নিজের নামটা শুনি হ্যাঁ তখন স্নেহা ঘোষ, কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, হ্যাঁ ফার্স্টে তো বিশ্বাস করতেই পারিনি, হ্যাঁ কিন্তু তার পরবর্তী মুহূর্তে এটাই মাথায় ছিল যে হুম, ওইটা নিয়ে এক্সাইটেড হওয়ার থেকেও বেশি ছিল যে টেনশনটা, যে যেন হ্যাঁ দিদি যেন নামটা থাকে। মানে আমি দশের যখন এসেছি হ্যাঁ তখন দিদিকে থাকতেই হবে। হ্যাঁ আমি একা যদি হতাম কখনোই এইটা ভালো এতটা লাগতো আনন্দ না, ভালো লাগতো না। কখনোই ভালো লাগতো না। আমার আমার জন্য নয়, আমার ফ্যামিলিতে সবাই চেয়েছিল যদি একজন হয় তো দুজনকে থাকতেই হবে। তোমরা কি একজন, যমজ বোন? হ্যাঁ নিশ্চয়ই একদম আমরা যমজ জমজ, যমজ বোন হ্যাঁ। আর কি। তো তো সেই তোমাদের এই বন্ডিংটা জন্যই ছোট থেকে আছে একদম? একদম। তো হ্যাঁ তখন ওই 4th থেকে 10th হ্যাঁ, অনেকটা দেরি অনেকটা হয়েছে, দেরি এবং অনেক নাম, অনেকজন অনেক নাম, অনেকজন ছিল। অনেকজন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ ফার্স্টের দিকে তো কম ছিল, কিন্তু হ্যাঁ, ওই 4th থেকে 10th অনেকগুলো অনেক নাম। নাম। তারপরে কি করে বলবো সেই ফিলিংসটার কথা, খুবই মানে মানে ক্যামেরায় তোমার ধরা গডকে পড়ছে প্রে এতে, হ্যাঁ করছিলাম যে না প্লিজ যেন ওর নামটা না থাকে, না হলে এটা আমার খুশিটা তো থাকতোই না। মানে হ্যাঁ, ভালো রেজাল্ট তো ডেফিনেটলি করতো, যখন আমার ওরকম রেজাল্ট ও না তো সেটা ভালো তো তো করতোই, 487 লাস্ট মার্কটা ছিল, তুই 486 পেতো হয়তো ভালো রেজাল্ট 11th হতো করতোই, আর কি। হ্যাঁ সেটার ভালো হয়তো কথা করতো নয়, আর কি। হ্যাঁ কিন্তু একজন মেরিট লিস্টে আরেকজন নয়, সেটা একটা আলাদা ব্যাপার, সেটা খুবই খারাপ হতো। হ্যাঁ মানে ভালো তো তুমি করতোই, প্রে করছিলে নাকি? হ্যাঁ খুবই, মানে তখন তো আর এটাই তোমার ছিল। তোমার তখন কেমন কি মনে হচ্ছিল? আমি ভাবছিলাম বোনের নাম 4th-এ, মানে মেয়েদের মধ্যে প্রথম, রাজ্যে 4th, সেটা ভেবেই আমার মানে নিজের কথাই ভুলে গেছিলাম। মানে হ্যাঁ ওটা দিয়ে আমি ভাবছিলাম একটু মজা করে নি, হ্যাঁ আর শোনার মতো সেরকম আমার ইয়ে ছিল না। কিন্তু ও বলছিল দাঁড়া তোরটাও হবে, তোরটাও হবে, মানে ওর ওই দিন কি একটাই। তোমার বাবা মা দুজনেই ছিল বাড়িতে না, ছিল? বাবা বাড়িতে ছিল না, হুম, মা ছিল, মা আমাদের সাথে ওটাই বলছে আরেকজনের নামও যেন থাকে। ওকে আমি এটাই বলছিলাম যে তোরটা তো হয়ে গেছে, তুই খুবই লাকি, মানে খুবই ভালো খেটেছিস। আর হ্যাঁ ও যেটা বলছিল, যখন পরিশ্রম একসাথে করেছি ফল দুজনকেই পেতে হবে, এটা ওর কথা ছিল। হ্যাঁ। একসাথে আমরা যেহেতু পড়াশোনা তো করি, তোমাদের ওই কয়েক মুহূর্তের মধ্যে প্রার্থনা ঈশ্বর শুনেছেন আর কি। হ্যাঁ একদম একদম। শুধু আমাদের প্রার্থনা নয়, আমাদের বাড়িতেও যখন টিভিতে হচ্ছিল, হ্যাঁ শুধু আমাদের বাড়িতে না, আমাদের রিলেটিভসরাও ওইটা কিন্তু অনেকটা সময় হচ্ছিল, মানে ওই যে একদম। নামটা তুমি ধরো 4th, তারপর থেকে 10ম আসা পর্যন্ত বেশ অনেকজন অনেকটা ছিল, সময়, অনেক অনেকটা নাম নাম বলছিল, ছিল, স্কুলের নাম বলছিল, ওটা অনেক বেশ টাইম, অনেকটা সময় প্রায় কিন্তু 5-6 অনেকটা। মিনিটের বেশি হ্যাঁ ছিল, অনেকটা অনেকটা টাইম সময়, ছিল, কারণ 4th থেকে 5th 7 6 থেকে অনেক অনেক নাম, অনেকজন ছিল। অনেক নাম এবং স্কুলের নাম সহ বলছিল, অনেকটা সময় কিন্তু। আর শুধু আমাদের বাবা মা নয়, ইভেন আমাদের রিলেটিভসরাও, তারা হ্যাঁ বলছিল একটা মেয়ের নাম আছে আরেকজনের থাকতে হবে। আমার বন্ধুরাও তাই বলছিল, হ্যাঁ একজনের নাম আছে যখন আরেকজনের নাম থাকতেই হবে। থাকতেই হবে আর কি, এরকমই থাকতেই হবে। সব বন্ধুরাও এক্সাইটেড ছিল যে তখনই কল আসতে শুরু করে দিয়েছিল, মানে 4th-এর নামটা অ্যানাউন্সমেন্ট হওয়ার পরই কল আসতে শুরু করে দিয়েছিল। ও তো কল ডিক্লাইন করে যাচ্ছে যে এখনো আমরা নিজের কানে শুনতে চাইছি আরেকজনের নাম যেন থাকে। হ্যাঁ তারপর 10th-এর মধ্যে প্রথম দিকেই আমার নামটা ফার্স্টে না হলেও ফার্স্টে 3জনের পরই আমার নামটা ছিল। হ্যাঁ ততক্ষণে আমরা একটু শান্ত হলাম। শান্তি হলো। তো আমি বলি স্নেহা এবং প্রতীতি কিন্তু মেয়েদের মধ্যে প্রথম প্রথম রাজ্যে, বিশাল বড় ব্যাপার। মানে মেয়েদের মধ্যে, যদিও ছেলে মেয়ে আলাদা কিছু ব্যাপার নেই, সব মিলে চতুর্থ, কিন্তু মেয়েদের মধ্যে প্রথম আর্টসে প্রথম, এবং 493 নম্বর স্নেহা পেয়েছে আর্টস থেকে। অনেক মানে যদি কোনো আর্টসের স্টুডেন্ট 11-এ যারা বা 12-এ যারা উঠলে, 11-এ উঠলে বা যারা 12-এ উঠছো আর কি, দুরকমভাবে আর্টস থেকে যে এত নম্বর পাওয়া যায় আর কি, ফুল মার্কস সবগুলোতে হয়তো আশা করি আর কি, সেটা পাওয়া যায়। এবং মেহাতা এলাকায়
এরকম পাওয়া যায় আর কি, সেটা মানে প্রমাণ করে দিল দুই বোন আর কি। তো সেটাই আমি জানবো, আমাদের সাবজেক্টিভ জানবো আর কি। তো তোমরা কি একসঙ্গে খাটতে দুজনে মিলে একদম সবকিছু একসঙ্গে? একদম, আমাদের পড়াশোনার প্রিপারেশনটা পুরোটাই একসাথে ছোট থেকেই। ছোট থেকে একদম। তো তোমার মাধ্যমিকে কেমন রেজাল্ট করেছিলে? আমার 93% ছিল, হ্যাঁ। আর আমার 90% অ্যান্ড অ্যাবাভ ছিল। অ্যাবাভ ছিল আর কি, মানে হচ্ছে 650-এর উপরে। হ্যাঁ, আমার 650 আপ ছিল, 62। হ্যাঁ 62 হলো। তো তোমাদের দুজনেই যখন যথেষ্ট ভালো নম্বর, তারপর তোমার দুজনেই আর্টস নিলে কেন? অ্যাকচুয়ালি ছোট থেকেই আমাদের ম্যাথসটা খুব ভালো লাগতো। ক্লাস 10 অবধি আমাদের ম্যাথস দুজনকারই ফেভারিট ছিল, তো আমরা ওরকম ভেবেছিলাম যে ম্যাথসটা নেব, তার সাথে ইকোনমিক্স, যেহেতু এটা কম্বিনেশনটা খুব ভালো দাঁড়ায় ম্যাথসের সাথে ইকোনমিক্স, তাই জন্য আমরা ম্যাথস ইকোনমিক্স এই কম্বিনেশনটার জন্য যাই 11 থেকে, এইটা নিয়েই তাই এগোই। আর তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন আমাদের ছিল, আর জিওগ্রাফি ছিল। সাবজেক্টগুলো একটু যদি স্নেহা বলো, সাবজেক্টগুলো বলো তুমি, কি কি সাবজেক্ট ছিল? ম্যাথস, ইকোনমিক্স, জিওগ্রাফি আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা কি ইকোস্ট্যাট বলছে? ইকো সায়েন্স। ইকো সায়েন্স, আমি নরেন্দ্রপুরে ওরা বলছে ইকোস্ট্যাট, যেহেতু ওদের স্ট্যাট ছিল। হ্যাঁ। আমার তো স্ট্যাটিস্টিক্স এই তোমার স্কুলের নামটা বলো। কৃষ্ণভাবেই নারী শিক্ষা মন্দির। তো এই স্কুলে এই সাবজেক্টগুলো ছিল আর কি। হ্যাঁ, তো এটা আমরা যে সমস্ত এলাকায় থাকি, করিমপুর বা ডোমকল এলাকায়, কিন্তু এত সাবজেক্টের ভ্যারাইটি কিন্তু একদমই নেই। চন্দননগরে সব স্কুলেই প্রায় সাবজেক্ট। মানে এটা হচ্ছে কি বলো, তোমার যে ম্যাথ ভালো লাগতো, তুমি ম্যাথটা পেলে, কিন্তু আমাদের ওখানে কিন্তু ম্যাথটা স্যার একটা থাকে না, কারণ একটা সাবজেক্ট চালু করলে তো স্কুলে সেই স্যারকে থাকতে হবে, না তো পড়াবেন কে আর কি, এটা ব্যাপার থাকে অনেকটা বেশি। আমাদের হয়তো 5-6টা সাবজেক্টের মধ্যে আমরা নিতে বাধ্য হয়, আমাদের ছেলেমেয়েরা বাধ্য হয়, কিন্তু এখানে দেখছি নরেন্দ্রপুরে দেখলাম ইকোস্ট্যাট, তোমরা বলছো ইকো সায়েন্স। যেহেতু আমাদের স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা আরেকবার আমি শুনে নেবো, সাবজেক্টটা যদি বলো। ম্যাথস, ইকোনমিক্স, জিওগ্রাফি আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। মানে আর্টসের সাবজেক্ট নেই বলতে গেলেই চলে, শুধু জিওগ্রাফি আছে, তাও জিওগ্রাফি সায়েন্স অনেকে বলে, হ্যাঁ সায়েন্স বলে। মানে আমাদের ইকো সায়েন্স যেটা কম্বিনেশনটা পুরো, এই যে নম্বরটা এত ক্যারি করেছে 493 নম্বর, মানে অনেক নম্বর, অনেক ডিপেন্ড করে। তো এই তোমার যদি সাবজেক্ট ওয়াইজ নম্বরটা যদি একটু বলো আর কি, বাংলায় প্রথমে তুমি, তারপরে বলো। বেঙ্গলিতে 94। আচ্ছা, তুমি হচ্ছে বোন সোহা দিদি, আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বেঙ্গলিতে 94, ইংলিশে 98, জিওগ্রাফিতে 99, ইকোনমিক্সে 99, ম্যাথসে 97 আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে 100। তোমারটা বলো। বেঙ্গলিতে 93, ইংলিশে 96, কম্পিউটারে আমারও 100, ম্যাথসে 97, ইকোনমিক্সে 98 আর জিওগ্রাফিতে 96। তো তোমরা যে দুজনে এই কম্বিনেশন ছিল বলে তোমরা আর্টস নিয়েছিলে আর কি, মানে 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 হ্যাঁ, কিন্তু এটাকে বলছে ইকো সায়েন্স বলছে। পার্টিকুলার কম্বিনেশন নাম যদি বলেন তাহলে এটা ইকো সায়েন্স, কিন্তু পিওর সায়েন্স নয়, পিওর সায়েন্স নয়। তো এটা আমি বলছি যে ওদের মুখ থেকে শুনে নেবো আর কি, যে এই যে সাবজেক্ট কম্বিনেশন সেটা কিন্তু অনেক এরিয়াতে নেই। তো এই তোমাদের এই সাবজেক্ট কম্বিনেশন অপরচুনিটি এই হুগলি জেলার সমস্ত স্কুলেই কি আছে? এটা বেশিরভাগ স্কুলেই আছে, মানে আমাদের স্কুলেও আছে, আর চন্দননগরে আমি যেটুকু জানি চন্দননগরের মেজরিটি স্কুলেই আছে। আমি চন্দননগরের বাইরে খুব একটা বলতে পারবো না, কারণ চুচড়োতেও অনেক স্কুলে আমি শুনেছি। আমি একটু যারা জানেন, আমিও যেরকম জানতাম না, চুচুড়া এবং চন্দননগর একদম পাশাপাশি, একদম ঠিক, একদম পাশাপাশি স্টেশন, এবং আমি তো রোড যেটাকে বলছে পাশাপাশি একদম যেরকম হয়। তো দুটো মিলিয়ে আমি একটা হিসাব দিয়ে আপনাদের বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে 13 জন হুগলি জেলার মেধা তালিকা, যেটা অন্য কোনো রাজ্যে নেই। 13 জন মেধা তালিকা আছে হুগলি জেলার, এবং হুগলি জেলা যে মেধা তালিকা আর কি 1 থেকে 10, সেইখানে 27 জন জায়গা করে নিয়েছে। এবং ম্যাক্সিমামই এই এলাকাটার মধ্যে চুচুড়া এবং চন্দননগর যেখানে আমি এসেছি আর কি, সেই জায়গাটা হয়তো কত কিলোমিটার, 5 থেকে 10, 15, 20 কিলোমিটারের মধ্যে কিন্তু সব মেধা তালিকায় স্থান করে নিয়েছে আর কি। এটা একটা দারুণ পরিবেশ, মানে পড়াশোনার পরিবেশ। তোমার মুখ থেকে আমি তো নতুন আসলাম, আমি ফিল করলাম, তোমরাই বলো কেমন পরিবেশ পড়াশোনা, এটা স্কুল কেমন, এটা তোমরা বলো। পড়াশোনার জন্য আমি বলবো এখানে অপরচুনিটি অনেক বেশি, স্কুল অনেকগুলো আছে, মানে এরম নয় যে সারা চন্দননগরে একটা স্কুল, এরম নয়। 2-3 কিলোমিটার অন্তর অন্তরই, যদি 2-3 কিলোমিটার না 1 কিলোমিটার অন্তর অন্তরই বলবো স্কুল আছে, সমস্ত স্কুল ভালো, হুগলি কলেজের স্কুলও আছে, ভীষণ ভালো ভালো নাম করা হুগলিতে অনেক স্কুল আছে, যেখানে স্টুডেন্টসরা পড়াশোনা করে অনেক ভালো অপরচুনিটি পায়, সাবজেক্টসের অপরচুনিটি থাকে, টিচার্সও অনেক নাম্বারে আছে বেশি, অনেক সুবিধা। এখানে কলেজের স্যাররাও তো এখানে অনেক কলেজ স্যারও এখানে থাকে আর কি, বিভিন্ন অধ্যাপক আর কি, অনেকেও টিউশনস করান আবার। তাই বলি, এবার তোমাকে বলি আর কি, যেরকম তো তোমরা যখন প্রিপারেশন নিলে আর কি, আমি সাবজেক্ট ওয়াইজ ধরি বাংলা, তো সেগুলো হেল্প করবে অনেককে। তো তোমার দুজনেই যে নোটসটা নিতে আর কি একই জায়গায় নিশ্চয় তোমরা পড়তে, তোমাদের গৃহশিক্ষক কজন ছিল মোটামুটি? আমাদের সব সাবজেক্টেই ছিল, তো একসঙ্গে পড়তে, তো নোটসটা একসঙ্গে লিখতে, বাড়িতে এসে তোমরা কি নোট বানাতে দুই বোনে মিলে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পুরোটাই যে টিউশনে বা পুরোটাই যে স্কুলে ডিপেন্ডেন্ট ছিলাম সেটা না, আমরা আলাদা নিজেদের মতো সেটা বাড়িতে বসে পড়তে, পড়ে দুই বোন মিলে বানাতে আলোচনা করে।
এটা খুব হেল্প করেছে না আমার মনে হয়, একদম নিশ্চয়ই যে নিশ্চয়ই তোমরা হয়তো আলোচনা করছো, এটা গ্রুপ স্টাডি, যেটা গ্রুপ অন্যান্য স্টাডি বান্ধবীদের সঙ্গে হয় তোমার নিজের বাড়িতে একদম নিজের বোন, হয়তো বেস্ট ফ্রেন্ড তোমরা এত তো, একদম আমরা বেস্ট ফ্রেন্ডস। হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, এবং এটা আমি খুব ফিল করছি আর কি, যে মনে হচ্ছে তোমরা একসঙ্গে বসেই এটা পর এটা কর বা নোটের মুখে বলে, এই যে আলোচনা এটা অনেক হেল্প করে কিন্তু। আর আমরা অনেক সময় শেয়ার করে নিতাম যে এই পার্টটা আমি করছি, তুই এই পার্টটা কর, দুজন মিলে কম্বাইন করে কম্বাইন নেবো করে, একসাথে। মানে আমরা মেসে থেকেছি, আমরা যে চাকরিটা পেয়েছি, আমরা এই মানে গ্রুপ স্টাডি করার ফলে আমরা খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়েছি আর কি মেসে। অনেকে পাশাপাশি যারা আমার যারা ভিডিও দেখবে, যারা আমার বন্ধু বান্ধব, তারা ফিল করবে, যারা একই সহমত হবে যে আমরা এই একসঙ্গে গ্রুপ স্টাডি করেছিলাম বলে একটু তাড়াতাড়ি, নাহলে দেরি হতো আর কি। তো তোমাদের এই বাড়িতে বসে যে মানে বেস্ট ফ্রেন্ড তোমরা বললে আর কি, একে অপরের হেল্প করা, এটা তোমাকে অনেক বেশি হেল্প করেছে স্টাডি করতে আর কি। একদম অনেক বেশি। তো ছোট থেকে তোমরা এমন করে পড়তে বসেছিল নাকি 5-6 থেকে? একদম ছোট থেকে মায়ের কাছে পড়তাম, মা পড়াতে বসাতো আমাদের একসাথে। তো ওখানে মারামারি করতে, খুনসুটি করতে নাকি? খুনসুটি হতো, মানে দু বোনের মধ্যে ছোটবেলায় বোধহয় কম নাকি একটু তো হয়, হ্যাঁ সেটা হবে, এটা স্বাভাবিক আর সবার কি। মধ্যেই হয়। আর এটাই আমি যেটা আগেও বলেছি, আমাদের রিলেশনশিপটাকে এটা আরো স্ট্রং করে। এই যে ছোট ছোট ঝগড়াঝাটি দুটো বোনের মধ্যে যেটা হয়ে থাকে, সেটা আরো সম্পর্কের আজকে দুজনে দেখুন খুব সুন্দর একই রকম ড্রেস পরে আছে আর কি। তো এটা আর হ্যাঁ বন্ডিংটা আরো বেশি ভালো হয় আর কি, ভালো হয়। এবার তোমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাও কি একসঙ্গে যাও? হ্যাঁ কোন জায়গায় আমরা একা যাই না, খুব একটা একা যাওয়া হয় না, একসাথে যাইও না। হ্যাঁ একে অপরকে ছেড়ে অতটা থাকি না, থাকো না। থাকতে পারি। এই পড়াটা আমি 5-6 থেকে একসঙ্গে পড়া, মা তো ছোটবেলায় পড়াতে একদম 8 অবধি মায়ের কাছে পড়া। তখন তো পড়া, তখন কোনো টিউশন ছিল না, কিছু ছিল না, বাড়িতেই পড়তে। বাড়িতে মায়ের কাছে পড়া। তারপর 9-10 হায়ার। আচ্ছা তোমার মাধ্যমিক স্কুলে যদি বলো, কোন স্কুলে মাধ্যমিক করেছো, কোন স্কুলে? আমরা সেন্ট অ্যান্থনিস হাই স্কুল চন্দননগর থেকে মাধ্যমিকটা দিই। মাধ্যমিকটা দিয়েছো, দিয়ে পড়ার জার্নিটা বলো কেমন করে? তারপরে পড়লে পরপর বলো 7-8 চলছে পড়া এরকম? হ্যাঁ 7-8 তো মায়ের কাছেই পড়তাম, মা তো পড়া ধরতো, একসাথেই পড়া ধরতো, মানে না পারলে হয়তো কেউ মার খেতো, কেউ খেতো, এরকম ব্যাপার হতো না? কোনোদিনও পড়ার জন্য মার খাইনি। মা কি করতো সেটা হচ্ছে, পড়া না হলে মা আর ফেরত দিত, আবার কর দিয়ে আবার দি, সময় দিত আর কি, ধৈর্য ধরে পড়াটা করাতো। পড়াটা করতেই হয়, মানে একটুখানি ভুল হলো, মানে সাপোজ আমি ইংলিশে আমার বেসিক এডুকেশনটা আছে, তো ইন অ্যাট এইগুলো স্মল স্মল মিস্টেক্স যেগুলো করতাম, সেইগুলোর জন্য মা খাতা ফেরত দিয়ে দিত, যে আবার বল। এইটুকু মিস্টেক মা করতে দিত না। ছোটবেলাকার ওটা তোমার ভিতটা ওখানে তৈরি হয়েছে না তখন, একদমই। তারপর তো নিজে থেকে, তারপর বড় হলাম, তখন নিজে নিজে নোটস রাইটিং করছি, তখন ওর সাথে তারপর টিউশনসও যাচ্ছি, তো তখন আবার আলাদা হয় পড়াটা। মাধ্যমিকের সময় তোমরা একে অপরকে হেল্প করে তখন পুরোপুরি পুরোপুরি একদম নোট ফোট নেওয়া করা আর কি। তো এবার ধরো একই ঘরে, আমি একটু ভিডিওতে আমি ওদের ঘর বাড়িটাও দেখাবো আর লাস্টে, এখন ভিডিও লাস্টে থাকবে বাড়িটা আর কি। তবে এটা বলতে চাচ্ছি যে দুজন পড়তে গিয়ে কেউ জোরে পড়ে, কেউ আসতে পারে, এরকম কোনো ব্যাপার হতো? কোনো প্রবলেম হতো কোনো? না, আমাদের মধ্যে প্রবলেমটা সেটা আমরা একসাথে অভ্যস্ত ছিল বলে সমস্যা হয়নি আর কি। ছোট থেকে একদম প্র্যাকটিস ছিল। রিডিং পড়ছি তো দুজন মিলে রিডিং পড়ছি, যদি ম্যাথ সলভ করছি তো আমি সলভ করলাম, ও করলো, যদি কারোর ভুল হয় অপরজন ঠিক করে দিল, দিয়ে যদি কেউ সলভ করতে পারলো না আরেকজন দেখিয়ে দিল। এমন কি হয়েছে যেটা আমাদের সময় হতো আর কি, যে ধরো তুমি একটা টপিক পড়লে ওকে বুঝিয়ে দিলে, এরকম হয়েছে কি? অনেক সময় যে একটা আমরা একসাথে পড়তাম, যে যদি বুঝতে না পারতো অপরজনকে বুঝিয়ে দিতাম, মানে এটা তুমি হয়তো ওকে বুঝিয়ে দিলে, ওকে বুঝিয়ে দিল, হয়তো অন্য পয়েন্ট অফ ভিউ থেকে বুঝলো, আমি এটা দিয়ে বুঝলাম, তাহলে আরেকটা দিক প্রকাশিত হতো, দুটো দিক হয়তো তার বেরিয়ে আসতো আর কি। হ্যাঁ শেয়ার করা, একটা আনসার রাইটিং করা হয়ে গেল। আর এই যে তোমরা যখন নোটস ফোর্স লিখতে প্রিপারেশন চলছিল আর কি, তোমরা কি কোনো ইউটিউবে যখন এরকম সাহায্য তোমরা নিয়েছিলে, কোনো ইন্টারনেটের সাহায্য নিয়েছিলে? ইউটিউবে অনেক ভিডিওস থাকতো যেগুলো দেখতাম, অনেক হেল্প হতো। আর তোমরা যে নোটস আর কি, সেরকম সমস্ত নোট নিজেরা রেডি করে রাখতে? হ্যাঁ, টিউশনসও লেখাতে মিসেরা, স্কুলেও মিসেরা লেখাতে, আমরা নিজেরাও আবার লিখতাম, মানে সমস্ত জায়গায়। মানে আমাদের ঠিক মুখস্থ জিনিসটা একদম হয় না, যে একদম ওটা ইকোনমিক্স কনসেপ্টটা ক্লিয়ার করে, আমরা আসলে কনসেপ্টও স্ট্রেস দিতাম, আমাদের মুখস্থটা হতো না। তো আমরা কি করতাম, তো স্কুলে নোটস লিখিয়েছেন ধরুন, তারপর টিউশনসে লিখিয়েছে, আমরা পড়ে নিলাম, দিয়ে আমরা নিজেরা একটু বই খুলে একটু দেখলাম যে বই যদি কিছু মিস আউট হয়ে থাকে সেটা দেখলাম, দিয়ে বুঝে নিলাম টপিকটা, বোঝা গেল, দিয়ে দুবার রিডিং পড়লাম, পরের দিন আবার রিডিং পড়লাম, দিয়ে মুখস্থ যে লাইন বাই লাইন মুখস্থ, কনসেপ্টটা ক্লিয়ার করতে রিভাইজ দিয়ে প্র্যাকটিস যেটা হচ্ছে আর কি, এরকম প্র্যাকটিস। আর রিভিশনটাকে বেশি করে করার চেষ্টা করতাম। রিভিশনটা ধরে একটা চ্যাপ্টার পড়লে আর কি, সেটা রিভিশনটা কি এক সপ্তাহের মধ্যে করতে না দেরি হয়ে দিল? আমাদের টিউশনসে এক্সাম থাকতো ধরুন, মানে ফার্স্টে আমাদের একটা টিউশনে ক্লাস করানো হলো, 2 কি 3টে চ্যাপ্টার হয়ে যাওয়ার পরের সপ্তাহে এক্সাম, তো সেইটা একসাথে কভার আপ হয়ে গেল। এবার একদিনে তো এখানে এক্সাম, পরে যাবো ওখানে এক্সাম, তো এরকম ভাবে কভার আপ হয়ে যেত। এখানে তোমার চুচড়া এবং চন্দননগরে টিউশনিতে ব্যাচে কতজন মোটামুটি পড়ে আর কি? ভ্যারি করে, সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে আর কি। আচ্ছা তোমার এরকম কি হয়েছে, তোমার বাড়িতে কেউ তোমাদেরকে পার্সোনাল কেউ পড়াতে আসেনি নিশ্চয়ই আর কি? হয় না বাড়িতে এরকম? স্যার আসতেন ইংলিশ পড়াতেন। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, তো এইভাবে তোমার রেজাল্ট হলো আর কি। তো এবার যেটা বলছিলাম যে তোমার ইকোনমিক্স ছিল, ইকোনমিক্স তো বেশ কঠিন সাবজেক্ট, মানে তো সেটা মানে দুজনের কি কেমন করে তোমার কেমন করে দেখলি ইকোনমিক্স সাবজেক্টটাকে, কঠিন মনে হয়েছে তোমাদের? ইকোনমিক্স বলবো যে আমাদের ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ হ্যাঁ আমি যে টিচারের কাছে পড়তাম উনিও খুব হেল্প করতেন, আর কনসেপ্টস গুলো ভীষণ আমাদের ইজি লাগতো, মানে বুঝতে ভালো লাগতো, মজার আসতো পড়তে। রিলেট করতে পারি আমার ডেইলি লাইফের হ্যাঁ, সাথে। ইকোনমিক্স দেখো আমরা তাই যেটা বেশি ভালো তুমি লাগতো। অনেকের ভিডিওতে বলবে ইকোনমিক্স বা মানি নিয়ে কিন্তু আমাদের শিক্ষা সেরকম এডুকেশন নেই, না, এটা মানে 10 অবধি যেমন 10 অবধি ছিল না, কিছু জানে নতুন না, একটা কিন্তু subject। ইকোনমিক্সটা আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের একটু সাধারণ বেসিক যেটা নলেজটা আমার মনে হয় থাকা দরকার আছে, কারণ মানি রিলেটেড তুমি যে বলছো রিলেট করতে পারছো, একদিটা কি বললে বাস্তবের সঙ্গে তুমি অনেক সময় একদম ডেইলি লাইফের সাথে আমরা এই রিলেট করতে এইটা পারি। এইটা এটা তোমার কাজে এটাই বলে কাজে লেগেছে একদম। তোমার ওই পড়াটা কি কাজে লেগেছে তাই না? হ্যাঁ, অনেক কিছু জানতাম না, সেগুলো এখন ধরুন ব্যাংকে গেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেইগুলোর ব্যাপারে অনেক ব্যাংক নিয়েও চ্যাপ্টার্স আছে, তো হ্যাঁ, সেইগুলো Finance নিয়ে অনেক ফাইন্যান্স নিয়ে আছে, তো এগুলো তো হেল্প করবেই ডেফিনেটলি। যে এখন যেরকম দেখবে প্রচুর ইউটিউব চ্যানেল হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট বলছে, যে মানিকে কি করে ম্যানেজ করবে আর কি, বা অনেক রকম সিপ বা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট এই সমস্ত ব্যাপারগুলো অনেকে একদমই ধারণা নেই কিন্তু, বা কেমন করে আপনি কাকে বলছে যে হয় না যেগুলো হচ্ছে যে লাইবিলিটিস কাকে বলছে, অ্যাসেট কাকে বলছে আর কি, নেটওয়ার্থ যাকে বলছে, এগুলো কিন্তু কনসেপ্ট নেই। হ্যাঁ, সেই কনসেপ্ট তোমার কিছুটা নিশ্চয় হয়েছে না পড়তে গিয়ে? একটু হচ্ছে, একটু হচ্ছে আর আরো কি, হবে যদি। আরো হবে আর কি পড়তে আর কি। তো তোমার ভালো লাগতো ইকোনমিক্স পড়তে, তাই তো? ভীষণ ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো লাগতো আর কি। আর ফেভারিট সাবজেক্ট তোমার কি ছিল আর কি? Maths। দুজনেই ম্যাথ। সব সাবজেক্টই ভালো লাগতো হুম। পড়তে, কিন্তু ম্যাথস করতে ভালো লাগতো কারণ ওখানে বেশি পড়তে হয় না, জাস্ট করতে হয়, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। সেটা বেশি ভালো লাগতো। আচ্ছা, তোমাদের কি ধরো পড়াশোনার বাইরে কোনো আর কোনো ইন্টারেস্ট আছে নাকি, কোনো মুভি দেখা বা এরকম কোনো? হ্যাঁ, মুভিজ তো দেখি, মানে হ্যাঁ। আমি আরো একসাথেই দেখি, আর চেস খেলতে খুবই ভালো লাগে, আমরা দুজনে চেস chess খেলি খেলো। দুজনে খেলি, অনলাইনেও খেলি। হ্যাঁ, তো মুভি কিরকম, বাংলা মুভি না ইংলিশ মুভি না হিন্দি মুভি তোমার দেখা এরকম হবে? ল্যাঙ্গুয়েজের বেসিসে নয়, আমাদের বেসিক্যালি বায়োপিক্স যেগুলো হয় সেগুলো দেখতে ভালো লাগে। ডকুমেন্টারি যেরকম আর কি। হ্যাঁ, অনেক বড় বড় লিডার্স বা লেজেন্ডের উপরে যেই হ্যাঁ। মুভিজ গুলো হয় বায়োপিক বেস, তারপর ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ভালো এমনি ওই লাগে, রিলেটেড গুলো ওই ভালো লাগে আর কি। ওগুলো আচ্ছা, বেশি ভালো লাগে। তুমি বায়োপিক যখন বললে, আমাদের একটা বায়োপিক ছিল স্ট্রং রুটস আর কি, এপিজে আব্দুল হ্যাঁ, কালাম, আমাদের ওই আছে। টেক্সটটা তোমার কেমন লেগেছিল আর কি? খুবই ভালো লেগেছে। আর আমার সামনেই আছে এপিজে আব্দুল কালামের আরেকটি বই, আমি এটা রিসেন্ট পড়া স্টার্ট করেছি। স্কুল থেকে দিয়েছে আমাদের, ইন্সপায়ারিং থটস আর কি। নতুন পড়ছি, স্কুল হ্যাঁ। থেকে আমাদের এইচএম দিয়েছেন, হ্যাঁ, তো নতুন পড়া স্টার্ট করেছি, এটাও ভীষণ ভীষণ অথরটাকে আমার ভীষণ ভালো লাগে, মানে লিডার হিসেবে এপিজে আব্দুল কালাম ভীষণ ওর যে হ্যাঁ বলো ওনারটা খুবই ইন্সপায়ারিং, যে একটা ভিলেজ বয় এত দূর এগোলো। আমাদের তো স্ট্রং রুটস আমাদের চ্যাপ্টারস ছিল। আমিও পড়েছি আর কি, হ্যাঁ। ভালো লাগে পড়াতে, মানে ওটা আমি বলি আমি আবেগ দিয়ে পড়াই, হ্যাঁ। পরীক্ষার ভালো লাগে পড়াতে, হ্যাঁ, সেটাই। কথাগুলো যতবার পড়ে তখন হয় যে সত্যি তো আমি ভাবি যে সত্যি এই যে অ্যাডভার্সিটি সত্যি অপরচুনিটি inspiring। লাইনটা আর কি, বা ওদের জীবনের যে ভীষণ গুলো, এটা অনেকে অ্যাডভার্সিটি যেটা হ্যাঁ লাইনটা কতটা আছে। ওনাকে ট্রাভেল করে স্কুলে যেতে হতো, এটা পুরোটা টেক্সটে নেই, কিন্তু আমরা সবাই জানি এপিজে আব্দুল কালাম জি অনেকটা ট্রাভেল করে ওনাকে হেঁটে স্কুলে যেতে হতো, অনেকটা এটা travel খুবই করেছে, ডিফিকাল্ট। খুবই। এখন আমাদের কাছে অপরচুনিটি আছে, কিন্তু আচ্ছা, তখন ছিল না। এবং বড় করে স্বপ্ন দেখা, তোমরাও দেখো, আমি বলি তোমাদের দেখো, যদি তোমার মায়ের সঙ্গে কথা বলছিলাম যে মা বললো না আমি ভাবিনি এই যে তুমি যে এই জায়গা থেকে তুমি যে ধরো রাজ্যের মধ্যে মেয়েদের মধ্যে প্রথম স্নেহা হলে আর কি, এটা তুমি নিশ্চয়ই ভাবোনি? না, ভাবিনি। আমার মনে হয়তো হলো ভেবেছিলে যে ভালো রেজাল্ট হবে, হ্যাঁ। হয়তো 490 হবে এরকম হয়তো এরকমই ভেবেছিলে আর কি, এরকম ভেবেছিলে যে এরকমই ভেবেছিলাম। নম্বরটা হয়তো 490 হবে, Ranking সেটা টা র্যাঙ্ক হবে কি সেটা তো ভাবা যায় না, ভাবা যায় না। এমন হতে হতো First যদি 499 ফার্স্ট হয়ে গেল, তাহলে তো ওটাও গিয়ে তাহলে হয়তো রাউন্ডে তো 10th হ্যাঁ বা 10th এরকম হতো আর তো কি। এটা আমার উপর ডিপেন্ড করছে ডিপেন্ড করছে না, একদম একদম একদম। রেজাল্টটা তুমি ডেফিনেটলি হচ্ছে 490 পাবে এরকম একটা আশা ছিল আর কি, আমার কাছে এটাই ছিল যে পরীক্ষা ভালো হয়েছে, হ্যাঁ, রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হবে, কিন্তু র্যাঙ্ক কিছু আমার উপর ডিপেন্ড করছে না, ফার্স্ট যে হয়েছে সেখান থেকে আস্তে 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 আসবে, আস্তে তো একদম বাকিদের এক্সাম কেমন হয়েছে সেটাও ম্যাটার করে র্যাঙ্কের জন্য, আর কি। সেটাতে আমার তো আপনারা কথাবার্তা credit শুনে নয়। খুব মানে দুজনেই কিন্তু খুব ইন্টেলিজেন্ট আর কি, মানে এই যে তোমাদের আমি বলি তোমরা যখন তুমি পড়লে আর কি, ধরো পড়ছিলে আর কি, যে টেস্টের পর বিশেষ করে বলছি, তখন কি তোমার নিয়মিত মক টেস্ট দিতে? টিউশনসে দিতাম, আমরা একটা এক্সাম স্কুলেও মিসেরা ক্লাস আচ্ছা, স্কুলটা যদি বলো, স্কুল কেমন যেতে বা স্কুলে কেমন ক্লাস স্কুলে হতো, তো স্কুলের নামটা আরেকবার বলো। আমার স্কুল হচ্ছে কৃষ্ণভাবেরী নারী শিক্ষা মন্দির, তোমার স্কুল থেকে আরো দেখলাম বেশ কয়েকজন আছে আর কি। আরেকজন আমাদের আছে স্কুল থেকে এবারে সৃজনী ঘোষ, হ্যাঁ, আর হ্যাঁ। আমরা দুজন, তো দুজন আছি। তিনজন আছি হ্যাঁ, হ্যাঁ। মেরিট লিস্টে। তো স্কুলে তো কোয়েশ্চেন্স দিতেনি, সেইগুলো আবার স্কুলের রিসেসে বা ফ্রি টাইমে অনেক অফ টাইম থাকতো আর্টসের, তো সেইখানে আমরা বসে আনসার তো সলভ করে নিতাম, একসাথেই করতাম ডেফিনেটলি। তো আরো অনেক ফ্রেন্ডস দিয়ে মিসোদের থেকে চেকও করে নিতাম,
সেটা শুধু ক্লাসে নয়, মিসরা সবসময় বলতেন যে তোমরা কোনো ডাউট থাকলে স্টাফ রুমে এসেও তোমরা দেখা করে যেতে সেখানে পারো। হেল্প করতে হবে। সেখানেও আমরা যেতাম, মানে হুম। মিসদের কাছে। বা প্র্যাকটিক্যালি কোনো সমস্যা হচ্ছে, মিস বলতেন যে তোমাদের ক্লাসেই যে এসে করাতে হবে কোনো মানে নেই, তুমি আলাদাভাবে এসেও দেখিয়ে যেতে তোমাদের পারো। স্কুলে এই যে মেধাতালিকায় যে তুমি মেয়েদের মধ্যে প্রথম হলো এবার রাজ্যে, এটা কি প্রথম হলো তোমাদের স্কুল থেকে, না এর আগে হয়েছে এরকম? আমাদের স্কুল থেকে গত বছরই দুটো দিদি হয়েছিল, 489 পেয়েছিল তারা আউট অফ 500, কিন্তু মেয়েদের মধ্যে প্রথম তুমি হয়তো মানে প্রথম। সেটা আগেও হিস্ট্রিতে থাকতে পারে। কৃষ্ণহাবিনীর ইতিহাস অনেক অনেক আর কি, অনেক বছর পুরনো স্কুল, তো আমি সেটা নিয়ে জানি না কি হুম। হয়েছে, কিন্তু র্যাঙ্কে তো থাকেই, টপ 10-এ থাকেই, থাকেই আর কি। হ্যাঁ। মানে নয় more or less মাধ্যমিক থাকে, নয় থাকে, HS, মোটামুটি একটা হ্যাঁ, থাকে, হ্যাঁ। মোটামুটি থাকেই কৃষ্ণহাবিনী থেকে স্টুডেন্ট। তোমরা তোমাদের যে ধরো পড়াশোনার বাইরে যে শখ বা খাওয়া দাওয়া, এগুলো কি মিল আছে তোমাদের মধ্যে? অনেক প্রচুর মিল আমাদের আছে। টেস্ট অফ প্রেফারেন্স বলতে গেলে প্রায় সেম, মোরালেস তো সেমই। তো তোমরা খেতে কি পছন্দ করো? একটু যেমন এরকম প্রশ্ন করি আর কি। খাওয়া দাওয়া ফেভারিট ফুড কি? বাড়িতে Chocolates। রান্না তো সবই ভালো লাগে, হুম। আর যদি এমনি বাড়ির বাইরে মানে মায়ের হাতের তো রান্না সবই ভালো লাগে, হুম। মানে মায়ের হাতে রান্না পেলে আমি আর অন্য কিছু খাবো না, হুম। কিন্তু এমনি যদি বলো চকলেট, আইসক্রিম সবই ভালো লাগে। হুম। আর ফেভারিট ফুড যদি এমনি ডিনার বা এসবের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর গেলে তো একসঙ্গে যাও হ্যাঁ, বলছো আর কি। একদম হ্যাঁ, একসাথেই মোটামুটি আমরা থাকি। থাকো আর কি। তো এইখানে যে ধরো মানে ঘুরতে যাওয়ার জায়গায় কাছাকাছি তো এখানে কি আছে এখানে তোমাদের মধ্যে? আমাদের জগদ্ধাত্রী পুজো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জায়গা বলছেন উনি, হ্যাঁ, আচ্ছা। জগতী পুজো তো খুব প্রচুর বিখ্যাত। ফেমাস, এবং লাইটিং আর চন্দ্রকোনা স্ট্যান্ড আছে, ওখানে মিউজিয়াম আছে, অনেক আচ্ছা, লাইটিং পুজোগুলো কি এই যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তাতেই মানে পড়ে না কি স্টেশনে? সব এখান দিয়ে, এখানটা হচ্ছে ষষ্ঠীতলা রোড, তো এই ভেতর দিয়ে যদি আপনি যান তো কুন্ডুঘাট একটা হ্যাঁ হ্যাঁ। তো ওখানে কাছে, তারপর পঞ্চাননতলা, সবই 5 কাছাকাছি। মিনিট অন্তর আপনি বড় বড় ঠাকুর দেখতে পাবেন। হ্যাঁ। এখান থেকে তো খুবই কাছাকাছি জগদ্ধাত্রী পুজোর আচ্ছা, আচ্ছা। যেই দালান গুলো বা খুবই আচ্ছা, কাছে। এবার তোমার বাড়ির পরিবেশটা পড়াশোনায় কেমন হেল্প করেছে? এত সুন্দর শান্ত পরিবেশ। ওটাই সব থেকে বেশি আমার মনে হয় ইম্পর্টেন্ট, যে পরিবেশটা কেমন। আমার বাড়িতেও মানে ভালোই পরিবেশ, মানে বাড়ির বাইরে যদি দেখেন খুবই ভালো, মানে খুবই শান্ত পরিবেশ, শান্ত একদম পরিবেশ, মানে কোনো রকম ডিস্টারবেন্স নেই। ডিস্টারবেন্স নেই আর কি। আমরা একা একা পড়ি, কোনো মানে অসুবিধা হয় না। আচ্ছা, এবার তোমার বাড়িতে বাবার কথা, মা বলছেন বাবাকে তোমরা খুব মানে বাইরে থাকি, মানো খুব বাবার কথা, তো সেটা বাবার সম্পর্কে একটু বলো আর কি। বাবা তো খুব, বাবা কি করেন এবং বাবার সম্পর্কে একটু বলো আর কি। বাবা একটি প্রাইভেট ফার্মে আছেন, হ্যাঁ। কলকাতায় একটা কোম্পানিতে। হ্যাঁ। আর আমাদের প্যারেন্টসরাই আমাদের সবকিছু, মানে একদম সাপোর্টিভ, ভীষণ সাপোর্টিভ। ইভেন মাধ্যমিকে যখন ভালো রেজাল্ট হয়, ওনারা কখনোই আমাদের পিওর সায়েন্সের দিকে মানে ফোর্স করে, জোর করেন না, মানে যেটা অন্য আমাদের টিচার্সরা ইভেন বলেছিল তোরা এত ভালো স্কোর করেছিস, তোদের ওটা নেওয়া উচিত। ইভেন সবাই বলছিল, হ্যাঁ আমাদের প্যারেন্টস বাদে সবাই বলছিল। হ্যাঁ। কিন্তু আমাদের শখ বা ইচ্ছাটা এদিকে ছিল বলে আমরা ইকোনমিক্স থেকে নিই। আমাদের প্যারেন্টসরা সবসময় সাপোর্ট করেছেন এইদিকে। মানে জেনারেলি যেটা হয়, সব বাচ্চাদের বেশিরভাগই ভালো মার্কস থাকলেই ওনারা সবাই বলবেন যে পিওর সায়েন্স নিন, হুম। তো সেটা কখনোই করেনি, সাপোর্টিভ আমার প্যারেন্টসরা ডেফিনেটলি। তো কাজের সূত্রে তোমাকে বাবা মাঝে মাঝে বাইরে যেতে হয়, আজকে মাঝে তো মাঝে, আমার যেতে হয় আর কি। তো সেখানে তোমার মা তোমার একটা হেল্প করেছে মা আর কি। ভীষণ। এরমও হয়েছে যে কোনো ইনভিটেশন আছে আমাদের নেক্সট এক্সাম, আমাদের জন্য মাও যায়নি, কারণ আমরা বাড়িতে লোনলি ফিল করবো দুজন মিলে, বা আমাদের কোনো আমরা দরকার মাকে বলতাম, মা আমরা যাচ্ছি না তো কি হয়েছে, আমরা একা থাকবো, আমাদের কোনো প্রবলেম হবে না, তুমি যাও। মা বলেছে না, আমি জানি তো আমরা গেলে যদি থাকতে পারি তোর কতটা সুবিধা হবে, কিন্তু আমি চলে গেলে তোর অসুবিধা ডেফিনেটলি হবে। তো কারণ আমাদের বাড়িতে বেশি এরকম স্যাক্রিফাইস তোমার মা করেছে আর কি। অনেক এরকম এরকম একটু বলো আর কি, বলো মানে মায়ের গল্পগুলো মায়ের বলো। স্যাক্রিফাইস কি বলবো, মানে অনেক মানে এই করেছে। যে মানে অনুষ্ঠান বাড়িতে না যাওয়া, ইভেন মায়ের দিকে রিলেটিভসদের বাড়িতেও মা আমাদের জন্য যেতে পারেন না। মানে বেসিক্যালি আমাদের মোরাললেস এক্সামের টাইমটা প্রায় প্রত্যেক দিনই, মানে টিউশনসে তো প্রত্যেক উইকে এক্সাম থাকতো, আমরা টিউশন আমরা কোনোদিন অ্যাবসেন্ট করতে না। কোনো এক্সামে মিস করতাম Miss না। করো নি। স্কুলের বা কোনো এক্সাম থাকলে আমরা অ্যাটেন্ড করবোই। তো আর ওটা এক্সামটাকে এক্সামের মতনই দেবো বলেই আমরা প্রিপারেশনটা তার আগে থেকে নিতে হয়, তো সেই জন্য মিস করে অনেক। মাও সেরকম তোমার সাথে মাও যেতে না, তার জন্য অনেক মানে সবাই রাগারাগি করতো, কিন্তু মা আমার দিকটাই ভাবতো যে আমি গেলে ওদের অসুবিধা হবে আর ওরা পড়াশোনা ঠিকঠাক করে করতে পারবে না। আর তোমরা তো দুই বোন একসঙ্গে টিউশন যাওয়ার সুবিধা একটা ছিল আর কি। তো তোমরা কিসে যেতে এখানে? আমরা সাইকেলে যেতাম, আবার যেগুলো দূরে ছিল টোটো করে যেতে আর কি। আচ্ছা, এবার তো মা তো উচ্চ মাধ্যমিক হলো, এবার তোমার দুই বোনে কি ভাবছে? এবার এখানে কি একই পড়া, একই রকম একই কলেজে পড়বে এরকম ভাবনা একই চিন্তা আছে? কলেজে পড়বো ইচ্ছা আছে।
তো কি নিয়ে পড়বে ভাবছো আর কি? ইকোনমিক্স ইকোনমিক্স অনার্স। নিয়ে পড়বে আর কি। তো ভেবেছো কোন কলেজ? না এখন যদিও আমি এখন বলা যাবে না, কারণ অ্যাডমিশন টেস্ট হবে, কোথাও তো মার্কশিট একদম। নম্বর নেবে, আর কোথায় হবে। তো কাছাকাছি ভালো কলেজ কি কি তোমার ভাবছো এরকম হতো? আমাদের আপাতত সম্ভাব্য কলেজ কি কি হতে পারে? কলকাতার দিকে ইচ্ছা আছে, কাছের পিঠের কলকাতা থেকে থেকে লেডি ব্রাভন আছে, এরকম অনেক সিইউর আন্ডারে অনেক ভালো ভালো আছে, বেতন সেন্ট আছে জেভিয়ার্স আর কি। আছে, সেন্ট জেভিয়ার্স আছে আর কি। আমাদের ওদিকে ইচ্ছা আছে। মানে যেখানে ভর্তি হবে আমার মনে হয় একসঙ্গে ভর্তি হবে। হ্যাঁ, এবার কি ভাবছো, কি তোমার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো দেখলাম, কি ভাবছো বাড়ি থেকে করবে না থাকবে ওখানে? বাড়ি থেকে যাওয়া আসা করবো, মানে বাড়ির পরিবেশটা এত ভালো যে দিনের শেষে বাড়িতে ফিরতে ইচ্ছা একটু করছে। বলি, এই চুচুড়া চন্দন এলাকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব সুন্দর, ভীষণ ভালো, সব দিক থেকে যাওয়া যায়। হাওড়া যাওয়া যাবে, নৈহাটি থেকে এদিকে শিয়ালদা যাওয়া যাবে, জলপথেও যোগাযোগ ব্যবস্থা ভালো। আপনি যেদিকে যাবেন সড়ক পথেও আছে আর কি, দারুণ যোগাযোগ ব্যবস্থা। অতএব ওদের মনে হয় না কোনো সমস্যা হবে। হয়তো একটু ট্রাভেল করতে হবে, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে, তাতে কোনো সময় দিনে এসে বাড়ি ফিরতে পারবে আর কি। একদম বাড়ির পরিবেশটা খুব সুন্দর আর কি। তো আমি আশা করবো আবার ইকোনমিক্স কিন্তু দারুণ সাবজেক্ট। কিন্তু আমি অ্যাজ এ স্যার এসে বলছি, ইকোনমিক্স নিয়ে যারা পড়ে অ্যাকচুয়ালি, যদি তাদের অবশ্যই তোমাদের ড্রিম খুব বড় আর কি, যদি তোমাদের লক্ষ্যটা অনেক বড় হয়, যে ভাবছো আমি ইকোনমিক্স নিয়ে পড়ে হয়তো ভারতবর্ষের একটা টপে যাবো আর কি, যাওয়া যায় কিন্তু। এমন একটা সাবজেক্ট ইকোনমিক্স, যারা বড় বড় ধরো ব্যাংকিং এ যারা বড় বড় পদে আছে, বা বলে না অর্থনৈতিক উপদেষ্টা, রাজ্য সরকারের হোক কেন্দ্র সরকারের হোক আছে, তারা কিন্তু সব ম্যাক্সিমাম ইকোনমিক্সের লোক। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ইকোনমিক্স, এটা বলছি। মানে ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট, আমার নিজের ইকোনমিক্স ছিল, আমি তখন ছোটবেলা, আমাদের তো এরকম স্যারের স্কোপ ছিল না, আমরা একটু ভয় পেতাম যে জটিল বিষয় বলে, কমপ্লেক্স বলে। তো তোমাদের এখানে সেই পরিকাঠামো তোমরা পেয়েছো, স্যার পেয়েছো আর কি। তো ইকোনমিক্স নিয়ে আমি তোমাদেরকে মানে সাজেস্ট করবো, যদি তোমরা অনেক বড় স্বপ্ন দেখো যে ইকোনমিক্স নিয়ে আমরা একদম মানে এমন করে পড়বো ইকোনমিক্সটা আর কি, সে মাস্টার ডিগ্রি হোক, গ্রাজুয়েশন হোক আর কি, একদম টপে বা রিসার্চ করা হোক আর কি, মানে একদম টপে যাওয়া যায়, যেখানে তুমি হয়তো এমন দুই মনে করলে যে ভারতীয় সরকারের কোনো একটা পদে চাকরি, উঁচু পদে, সে ব্যাংক হতে পারে, যে কোনো সেক্টর হতে পারে আর কি, যাওয়া যায় কিন্তু। সেই লক্ষ্যটা তুমি এখন থেকে একটা টার্গেট করো, ভাবছো যে এরকম টার্গেট করলে কিন্তু সেই লক্ষ্যে এরকম হলে আবার সেই লক্ষ্যে কিন্তু অ্যাচিভ পাবে, সময় লাগবে না। আমি আমার মানে কতগুলো সাবজেক্ট থাকে না, ইকোনমিক্সটা, স্ট্যাটিস্টিক্স যেটা অনেকে পড়ছে আর কি, হ্যাঁ। তো এই সাবজেক্টগুলো না অনেকে পড়তে চায় না, ভয় পায় একটু, কিন্তু অ্যাকচুয়ালি এই সাবজেক্টগুলো না স্কোপটা অনেক বেশি। ভাবো তুমি রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়ে গেলে আর কি, তুমি ধরো কোনো একটা রাজ্য সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হলে, ইন্ডিয়ান গভর্নমেন্টেরই হলে আর কি, এরকম অনেক স্কোপ আছে। ব্যাংকিং সেক্টর অনেক উঁচু জায়গায় গেলে আর কি, তো সেই জায়গাগুলো তো অন্য সাবজেক্ট নিয়ে পড়ে সেই স্কোপটা কিন্তু থাকবে না। তুমি যদি মনে করো পরবর্তীতে আমি সিভিল সার্ভিসে আসবো ইকোনমিক্স পড়ে, সেখানেও যেহেতু তোমার ইকোনমিক্স ছিল, তুমি কিন্তু সবসময় একটা আলাদা অ্যাডভান্টেজ বা আলাদা মর্যাদা পাবে আর কি। যখন তোমার প্রোফাইল দেখবে আর কি, যে না তুমি ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করা আছে আর কি, তাহলে তোমার আলাদা সম্মান বাড়বে, তোমার আলাদা সেখানে যে গুরুত্ব পাবে, তোমার একটা আলাদা কদর হবে। এটা আমার নিজের ব্যক্তিগত মনে হয়। এবং সত্যতা বলতে কি, এখন মানুষ ইকোনমিক্স নিয়ে যারা ইউটিউব চ্যানেল দিয়ে, সব থেকে বেশি এখন চ্যানেল চলছে মানি রিলেটেড চ্যানেল, মানুষ অর্থনীতি সম্পর্কে জানতে যাচ্ছে আর কি, সাধারণ যারা আমজনতা আর কি। তো সেই দিয়ে তোমরা সাবজেক্ট তো আমার মানে দারুণ সাবজেক্ট চুজ করতে যাচ্ছ, এবং কিন্তু এটা ধৈর্য ধরে তোমাকে পড়তে হবে, সময় দিতে হবে আর কি। আশা করছি তোমার সেরকম সময় দেবে, অতদিন ধরে ধৈর্য তখন দেখেছো আর কি। আর তোমাদের পড়াশোনার বাইরে তো শখ টক সবই শুনলাম আর কি। তো এই যে বাড়িতে প্রচুর প্রথম দিন দেখছিলাম আর কি, বাড়ির পরিবেশ হতে প্রচুর, পরে আমরা ভিডিওটা দেখাবো আর কি, প্রচুর প্রাইজ পেয়েছে আর কি, এখানে প্রচুর প্রাইজ আছে আর কি। তো প্রথম দুদিনের যে মহল ছিল, কেমন ছিল বাড়ির মহল, কেমন ছিল আর কি? মানে প্রচুর সাংবাদিক, প্রথম রেজাল্টের দিন নিশ্চয়ই প্রচুর, রেজাল্টের দিন ভীষণ একদম বাড়িতে, ওটা মানে কখন থেকে শুরু করে রেজাল্ট বেরোনোর পরপরই চলে এসেছে একদম, তারপরেই কল আসতে শুরু করেছে। ডেটটাও হয়তো বাজেনি, ডেটটা কি 2:45 থেকেই কল আসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, সাংবাদিকরা প্রচুর সেদিন এসেছে আর কি। পৌঁছে গেছে। বাবা তখন বাড়িতে ছিলেন না, মানে না, না বাবা সেদিন বাড়িতে ছিলেন না, উনি ভিডিও কলে কথা বললেন, মা অনেকটা সামলেছে আর কি। সেদিন তো একদম ফ্রেন্ডসরাও অনেক এসেছিলেন, আমার কাকু হয়, মানে আমাদের পাড়াতেও সবাই আমাদের ভীষণ ভালোবাসে, মানে সবাই আমাদের দুজনকে। ওর ডাক নাম আছে নাকি? হ্যাঁ আছে, কি ডাক? আমার নাম রিয়া, আমার নাম রাই। তো পাড়ায় সবাই ওই নামেই চেনে। ইভেন অনেক রিলেটিভসরা যখন স্নেহা সোহা নামটা শুনেছে, অনেকে বুঝতে পারেনি। পরে যখন ওরা নিউজ পেপারে আমাদের ছবি দেখছে, তখন বলছে এরা তো আমাদের রিয়া রাই, এরকম অনেকেই চিনতে পারেননি। তারপর টিভিতে দেখে বা নিউজ পেপারে দেখে আমাদের কথা। তোমাদের ওই যে ওটা দেখছে, তারপরে তো তোমার একদম শান্তি, দারুণ, একদম সবকিছু তো বলে না, একদম ভগবান যেন সবকিছু তোমাকে আশা পূরণ করে দিয়েছে একদম, মানে এই রেজাল্টটা আর কি। মানে সোহাগ নাম যেহেতু ছিল আর কি। তো তারপরে কতদিন ধরে চললো এরকম, মানে সাংবাদিক বা এরকম? এখনো চলছে আর কি, চলছে, একটু কমেছে কিন্তু চলছে। তোমরা মোটামুটি ফেমাস, মানে এই হুগলি জেলার
গর্বই বলা চলে। হুগলি জেলার স্নেহা প্রথম ও ষষ্ঠ, মানে গর্ব কি, জেলার ফার্স্ট একজন যে রাজ্যকে রিপ্রেজেন্ট করছে আর কি, সেই দিক দিয়ে তো অবশ্যই। এবং ও যে সাবজেক্ট চুজ করেছে আমি তো আশাবাদী ওরা জীবনে অবশ্যই সফল হবে আর কি, কারণ ওদের মধ্যে বন্ডিং আছে। আর সব থেকে বড় কথা, সারাটা জীবনও একই সাবজেক্ট নিয়ে পড়ছে আর কি, একে অপরকে কর্মক্ষেত্রেও হেল্প করতে, ধরো যে কোনো যাই যাও না কেন একে অপরের হেল্পিং হ্যান্ডটা সবসময় পাবে আর কি। ও গ্র্যাজুয়েশন করবে, মাস্টারি করবে, চাকরির ক্ষেত্রেও তাই। এই যে একটা মানুষের পরামর্শ এবং সঠিক পরামর্শ, এটা কিন্তু জীবনে খুব গুরুত্বপূর্ণ আর কি, যে শেয়ার করা ব্যাপারটা আর কি, একদম। সেটা কিন্তু সারা জীবনে ওরা কিন্তু অ্যাডভান্টেজ পাবে বলে আমার মনে হয় আর কি। তো এই ব্যাপারটা তোমরা কেমন করে দেখছো আর কি, তোমরা মানে খুব নিশ্চয়ই উপভোগ করো আর কি। তোমাদেরকে স্কুলে কেমন, তোমাদেরকে সবসময় একসাথে ঘুরতে নাকি স্কুলের পরিবেশটা, আচ্ছা গল্প করতে যাচ্ছে আর কি? স্কুলে এমনি ফ্রেন্ডসদের সাথে থাকতামই, হ্যাঁ, কিন্তু একসাথেই একসাথেই থাকতাম মোরালেস। আর ছোট থেকে ওই আমার বেস্ট ফ্রেন্ড আমার। তো সবকিছু একসঙ্গে শেয়ার করো। একদম। হ্যাঁ, একদম 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 একদম। বেশ ভালোই লাগছে আর কি, তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগছে আর কি। তো এরপরে তোমাদের মানে তোমার যে অর্থনীতি পড়ে পরবর্তীকালে কি, আমি তো অনেকগুলো বললাম, তোমাদের কি ইচ্ছা আছে? এখনো সেরকম কিছু ভাবোনি আর কিছু কি? ভাবিনি, হুম। কারণ আস্তে আস্তে জানতে পারবো আরো হ্যাঁ, এই সাবজেক্টটা নিয়ে, তো তখন ফাইনাল ডিসিশনটা নেবো। কিন্তু হুম। এখন ইচ্ছা আছে এইদিকেই টার্গেট, যে এইদিকে। ইকোনমিক সায়েন্সটা ভালো করে করি। হুম হুম হুম। আর লাস্ট এটা একদম চলে এসেছে, লাস্টের দিকে চলে এসেছে আর কি। তো তোমরা যারা পরীক্ষা দেবে আর্টসের দারুণ রেজাল্ট, যদি আর্টস না, এটাকে ইকো সায়েন্স বলছে আর কি, কারণ আর্টসের সাবজেক্টের সঙ্গে সাবজেক্টগুলো অনেকগুলোই পার্থক্য আছে। তো তোমরা কিছু যদি, যারা তোমার ভিডিওগুলো অবশ্যই অনেক দেখছে, তার মধ্যে ছাত্রছাত্রী থাকবে আর কি, তো তাদের যদি টিপস দাও, স্টাডি টিপস, যে কেমন করে তারা পড়বে আর কি, প্রিপারেশনটা, তাহলে একটু তাদের উপকার হয় আর কি। আমাদের তুমি, তারপর ক্ষেত্রে তুমি বলো যেটা আর কি। হ্যাঁ, বলবো, বলো। আমরা পড়াশোনাটাকে কোনোদিন বোঝা হিসেবে নিইনি বা হুম। প্রেশার হিসেবে নিইনি। আমরা ভালোবাসতাম পড়াশোনা করতে। তো ছোট থেকেই ভালোবাসতে ছোট কিন্তু। থেকেই মানে পড়াশোনাটাই আমাদের ভালোবাসার জিনিস ছিল। আমাদের হ্যাঁ। বই খুব ভালো লাগে। আমার বাবাও একটা কথা বলে, আমার সব থেকে যেটা জিনিস কিনতে ভালো লাগে সেটা হচ্ছে তোর জন্য বই। মানে বাবা প্রচুর বই কিনে দেয়। বই কিনে দেন। হ্যাঁ। পড়াশোনার এমনি সব জায়গায় সব বই বাবাই আনেন আমাদের জন্য। হুম। আর বাবার ওটা কিনতেও খুব ভালো লাগে, মানে সব থেকে ফেভারিট জিনিস। হ্যাঁ। আর আমি বলবো এটাই যে পড়াশোনাকে ভালোবাসতে হবে, জোর করে কিছু করা যাবে না। আর কনসেপ্টসের উপর বেশি জোর দেওয়া উচিত সবারই। আর যদি কারোর ম্যাথস থাকে, তাকে রেগুলার বেসিসে ম্যাথসটা প্র্যাকটিস করতে হবে। ম্যাথস এরম নয় যে লাস্টে গিয়ে মেকআপ করা যাবে, সারা বছরের পরিশ্রমটা ম্যাটার করে ম্যাথসের ক্ষেত্রে। স্নেহা তুমি কিছু বলো আর কি। আমিও এটাই বলবো যে যেমন বললো ম্যাথসের জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস। আর যেটা, হ্যাঁ এমনি তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে টেস্টের আগে তো সিলেবাস কমপ্লিট করেছি, আর টেস্টের পর অনেকটা টাইম পাওয়া যায়। মোরালেস আমরা 3 মান্থস মতো টাইম পেয়েছিলাম। তো সেই টাইমে আমি আর, আমার কোনো মানে পার্টিকুলার টাইম ছিল না যে আজকে সারাদিনে এত ঘন্টা পড়বো, কখনোই আমার ছিল না। কিন্তু আমি টার্গেট নিতাম সকালে ঘুম থেকে উঠে যে রাতের বেলার মধ্যে এই টপিকসগুলো কভার করব, এই চ্যাপ্টার্সগুলো এই সাবজেক্টের তো কভার করব, চেষ্টা করতাম যেন কভার করতে। এমন বেশি নিতাম না যে চাপ যেন করতে পারবো না, এরকম কিছু না। রিজনেবল জিনিস নিতাম যাতে করা যায় রাতের বেলার মধ্যে। আর যদি কখনো হতো না, কোনো রোজ তো সেম যায় না, কখনো কোনো অন্য জায়গায় যদি কিছু থাকে, যদি না হতো পরের দিন ডেফিনেটলি মেকআপ করতাম। আর তোমরা মানে ভোরবেলায় পড়তে পছন্দ, রাত্রে জেগে পড়তে, কোনটা প্রেফার করতে, কোনটা বেশি সকালে উঠতে পারতাম না, 7টা থেকে পড়াশোনা হয়তো হতো। আর রাতের দিকটা 12টা এক্সামের টাইমে তো একটু বেশি পড়তাম, কিন্তু খুব সকালে যে উঠতাম মেইনলি ওটা বললো কোনো এক্সাম মিস করো, এটা কিন্তু খুব দারুণ একটা পয়েন্ট। যে হ্যাঁ। এবং এক্সামটা যেটা স্নেহা বললো, এক্সামটাও এক্সামের মতো যে টিউশনস এর পরীক্ষা বলে কোনো টিউশনসের এক্সামকে কখনোই আমরা এরকম ভাবে ক্যাজুয়ালি নিইনি। আমরা সবসময় ওটাকে এক্সাম হিসেবেই নিতাম, যে ভালো পড়াশোনা মানে ভালো করে প্রিপেয়ার করে দেবো এক্সামটা। এটা অনেকে তোমাকে আমাদের হেল্প করে দেয় না, একদম। ওখানেই কিন্তু প্রিপারেশনটা অনেকটা হয়ে গেছে। আমার এটা মনে হচ্ছে আর কি, যে ওই প্রিপারেশনটা আমার অনেক কি ক্যাজুয়ালি টিউশনের পরীক্ষা ক্যাজুয়ালি গেলাম আর কি, এটা নয়। এটা অনেকেই অনেকে করে থাকে, কিন্তু করে। এটা আমরা বলবো এটা আমরা করিনি। বছরের প্রথম থেকেই সবকটা এক্সামের মতো দিতে হবে, একদম প্রথম থেকে এটা করেছে। টেস্টের পর তো আরো বেশি বেড়েছে। টেস্টের পর থেকে তো ফুল সিলেবাস মানে একদম 3 ঘন্টা করে এক্সাম দিতাম। এরকম অনেক এক্সাম দিয়েছি, এক একটা সাবজেক্টে হয়তো 3-4টে করে 3 ঘন্টা এক্সাম দিয়েছি। সেটা প্রিপারেশনটাও সেভাবেই নিতে হবে। মানে ডেলি বেসিসে অনেক সময় হয়ে গেছে আর কি, নাকি একদিনে দুটো হয়েছে, একদিন 2-3টা হয়েছে, সকালে বিকেলে এরকম পড়ে যেতে পারে একদিনে। এগুলো তোমাদের অনেকটা হেল্প করেছে, অনেকটা হেল্প করেছে। মানে এই মক টেস্ট গুলো তোমাদের একদম স্কুলে তো কিছু ভুল করেছি বা কিছু ম্যামরা সেটা দেখে বলে দিয়েছে যে এরকম টেস্টে তোমরা কত পেয়েছিলে, টেস্টে কত পেয়েছিলে? টেস্টে সব সাবজেক্টই ভালো ছিল, শুধু ম্যাথসটা একটু ইমপ্রুভ করেছি। ম্যাথসে টেস্টে এতটা ভালো ছিল না, আরো 3 মাস যে টাইম পেয়েছি ওটাতে আরো ম্যাথসটা ভালো। ম্যাথসে তখন মোরালেস সিলেবাসটা কমপ্লিট হয়েছে, তারপর তো প্র্যাকটিসটা স্টার্ট হয়েছে, নিজের প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ বলুন বা আদার্স কিছু। তোমরা মোটামুটি বাজার চলতি সব টেস্ট পেপার দেখেছিল, মানে যতটা বেশি আমাদের যেহেতু ইংলিশ ভার্সন ছিল তাই জন্য। আচ্ছা এটাই তোমাদের এই স্কুলে কি বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন আর কি?
11-12 কৃষ্ণভাবনীতে দুটো ভার্সনই আছে, দুটো ভার্সন আছে, যে যেটা যে যেটা নেবে। নেবে সেটা দুটো ভার্সন। হ্যাঁ, এই যে চন্দননগরের আমি একটু বলি দর্শকদেরকে, এই চুচুড়া চন্দননগরের অনেক স্কুলে কিন্তু দুটো ভার্সনই আছে, মানে 11-12 এর জন্য। 11-12 বেশি ম্যাক্সিমাম অনেকে জানে না, কারণ আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় স্কুলে কিন্তু মেনলি বাংলা আছে আর কি। এই সমস্ত এলাকায় আপনারা জানিয়ে রাখি যে দুটো ভার্সনই আছে, বেঙ্গলি ভার্সন আছে, ইংলিশ ইংলিশ ভার্সন যে যেটা চুজ করবে সেটা যে যেটা। সে নিতে পারে আর কি। মানে আমি এটা বলছি যে এই চুচুড়া চন্দননগর এলাকার মানে এডুকেশন যে পরিবেশটা কিন্তু পুরো স্কোপ আছে, মানে আমি এই ঘুরছি আর কি, এই সমস্ত এলাকায় আসছে আর কি, অনেক অপরচুনিটি আছে কিন্তু এখানে, অপরচুনিটি আছে। সেটা আছে আর কি, যোগাযোগ ব্যবস্থা থেকে সবকিছু সুযোগ সুবিধা এখানে আছে। এই যে বেঙ্গলি ইংলিশ ভার্সনটা যদি কোনো চুজ করবো, সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক উপকার অনেক হয়েছে আর কি। উপকার, কারণ ওরা এবং হায়ার আমি- স্টাডিজে পাবে না হ্যাঁ, আমি বেঙ্গলি রিসেন্ট ভার্সন। শুনছিলাম, আমি তো অনেক ঘুরছি আর কি, যে এবার যে মেডিকেলের রেজাল্ট বেরোবে আর কি, এখানে রাজ্যে টপ হয়ে যেতে পারে, মানে রেজাল্ট এখন বেরোয়নি, জুনের রেজাল্ট বেরোবে আর কি, রাজ্যের মধ্যে মেডিকেলে এই হুগলি এই এলাকা থেকে হয়তো হয়ে যেতে পারে আর কি, হতেই পারে, শুনছিলাম আর কি, এরকম হতেই একজন পারে। স্যারের সঙ্গে কথা হচ্ছিল আর কি, হতেই পারে আর কি। হতেই পারে। এবং এই যে ওরা বলছে যে স্কুল, অনেকগুলো স্কুল এখানে আছে, এবং প্রত্যেক বছর মেহাতে লেখা থাকে, কি বল, কি ঠিক বলছি কিনা? হ্যাঁ, থাকে মানে এই এলাকার কেউ না কেউ থাকে। 15 বছর কেউ না কেউ, তোমরা থাকে। থাকলে কেউ না কেউ আমাদের থাকে আর চেনা কি। আমরা মোরালে শুনতে পাই যে হুগলি থেকে ভালো রেজাল্ট হয়ে ভালো থাকে। রেজাল্ট হয়ে থাকে আর কি। এবছর যদিও মাধ্যমিকটা সেরকম হ্যাঁ, ফলাফল হয়নি, কিন্তু তো উচ্চ উচ্চ মাধ্যমিকে 13 মাধ্যমিকে জন, দারুণ হয়েছে। 13 জন মেহতা এলাকায় আছে হুগলি জেলায় আর কি। তো আমি অ্যাজ এ স্যার ওদেরকে অনেক আশীর্বাদ করব, ওরা অনেক বড় জায়গায় যাক, এবং দুই বোনে যেন সমান সফল হয় আর কি, যেটা স্নেহা বলছে, মানে যেন একদম মানে মানে আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যেন দুই বোনের যেন সমান হয় একদম, যাতে তাতে কি, যাতে মানে মন খারাপ যেন কারো না থাকে আর কি, মানে একটু সমান বলতে একদম তো একটু কেউ 19-20 হবেই। আমাদের ক্ষেত্রে এরকম হয় যে যদি কেউ এগিয়ে যায় তার মনটা খারাপ হয়ে যায়, মানে অপরজনা তো তার খুশিতে খুশি হই, হ্যাঁ, মানে ওর যখন 4th হয়েছে আমার আনন্দটা ভীষণ তোমার ছিল, খুব আনন্দ হচ্ছিল, কিন্তু ওর দুঃখ হচ্ছিল যে দিদি হলো না, এরকম এইটা ব্যাপারটা তাই না? এইটা, মানে আমি তো ওর জন্য ভীষণই প্রাউড ফিল আমার তখন করছিলাম, খুব আনন্দ লাগছিল। আমার আনন্দ হচ্ছিল, কিন্তু ওর দুঃখটা হচ্ছিল যে ও নিজে 4th হয়েও ওর সেই আনন্দটা হচ্ছিল না, কারণ দিদির জন্য। বন্ডিংটা, এটা আমি বলছি কতটা ওদের বন্ডিং আছে আর কি, মানে দারুণ বন্ডিং। আমি মানে এইগুলো তো আমি বলি, আমি তো ভিডিও করছি, কিন্তু এই ফিলিংস গুলো আমি ক্যামেরার সামনে আনা যায় না, এই ফিলিংস গুলো ফিল করতে হয় আর কি। এবং আমি যেহেতু অফলাইন ওদের সঙ্গে কথাবার্তা অনেকক্ষণ বললাম আর কি, তো সেই দিক থেকে ওদের মধ্যে দারুণ একটা বন্ডিং আর কি। তো এই যে বলে না মানে দুই বোনের মধ্যে বন্ডিং আর কি, আশা করি এই মানে বন্ডিং অটুট থাকবে সারাটা জীবন একদম। এবং বাবা মা, তো আমি ওর মাকে বললাম আপনি সত্যি খুব মানে মানে খুব লাকি আর কি, মানে রত্নগর্ভ বলা চলে আর কি। তো মাও খুব ভালো আর কি, এবং মা ভালো বলতে আমি আবারও আমি লাস্টে শেষ করছি ভিডিও, যে উনি ওনার বাবা বাইরে আছে কাজের সূত্রে আর কি, তো উনি বাবা বাইরে থেকেও আমাকে হেল্প করেছে ফোনে, যে দাদা আপনি কোথায় আসলেন, বাইরে মানে রাজ্যের বাইরে আছে, আমাদের গুজরাটে আছে আর কি, সেখান থেকে উনি আমাকে ফোনে হেল্প করেছেন আসার জন্য। ওনার মা ওদের মা আমাকে অনেক হেল্প করেছে যে আসার জন্য, মানে রাস্তা চিনতে পারছিলাম না আর কি। তো অ্যাকচুয়ালি যারা ভালো মানুষ হয় না, তাদের ছেলেমেয়েরা ভালো হয়, এটা আমার নিজের আমি খুব ঈশ্বরে বিশ্বাস করি আর কি। আমি আমার গ্র্যাটিটিউড এক্সারসাইজ করি, মানে কৃতজ্ঞতা যেটা ঈশ্বরের কাছে ঈশ্বর চাই। এবং আমি সত্যতা বলতে, আমি যখন একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা এই ইন্টারভিউটা মিস হয়ে যাচ্ছিল আমার আর কি, গতকাল কাটার কথা ছিল আর কি, তারপরে আমি ভাবলাম যে মিস হয়ে গেল ইন্টারভিউটা, আমার খুব মনটা খুব খারাপ হয়ে গেল সত্যতা বলতে কি, মনটা খুব খারাপ হয়ে যেতে পারবো না। আমার যেহেতু প্রথম থেকে ভাবছিলাম, যেদিন রেজাল্ট সেদিন ভেবেছিলাম যে আমি বলেওছিলাম আমার বাড়িতে, যে আমি আমার ওয়াইফকে বলেছিলাম, আমার দুই ছেলেকে বলেছিলাম, আমার দুই ছেলে আছে আর কি, যে আমি ওদের বাড়িতে ডেফিনেটলি যাবো, এবং আমি কিন্তু ভিডিও দেবো, এবং ভিডিওটা তোরা দেখিস। আমি স্কুলেও আমার যারা যারা আমার কলিগ আছে বলেছিলাম যে আমি, বড় আমাকে বলতো যে সব জায়গায় তুমি যাচ্ছ, হুগলি যাবে তো, আর দুই বোন আমি যাবো বলে তো প্রমিসটা করেছিলাম। তারপরে দেখলাম কালকে একটা মিস হয়ে গেল, ওদের টাইমিং শিডিউল আছে আর কি। তারপরে আমি আজকে যখন আসলাম, আমার মনটা সত্যি খুব ভালো লাগছে, এবং ইন্টারভিউটা লাস্টের দিকে আমি নিজের মনেও আমি খুব মানে ভালো লাগছে আমার, যে আমি ইন্টারভিউটা করতে পারলাম আর কি, যেটা আমার ইচ্ছা ছিল আর কি। তো আমি ওর জন্য এই দুই বোনকে এবং মাকে, বাবাকে অনেক 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 ধন্যবাদ জানাই, এবং আমি ওনাদের ভালো চাই, ওদের ভালো হোক জীবনে। আর সবথেকে বড় কথা যেন খুব ভালো মন আর কি, মানে এটা আমি মানে খুব ভালো মানুষ সবাই যাদের সঙ্গে আমি ডিল করলাম আর কি, দুই বোন খুবই ভালো। তো আমি চাই জীবনে এরা অনেক সাফল্য পাক। আমি যতটুকু আমি মানে আপনাদের তো হয়তো ভিডিওটা এখানে দেখছে মনে হচ্ছে যেন সাজানো ভিডিও, এরকম কোনো ব্যাপার একদমই নেই আর কি, আমরা গল্পই করলাম আর কি। এবং এরা মানে আমার সঙ্গে, আমি একটু বলি, আমার সঙ্গে আমার বড় শ্যালক রাজকুমার সরকার আছে, উনি সিআরপিএফ চাকরি করতেন, আপাতত রিটায়ার করছেন। ও ফিল করছে আর কি, মানে ও তো মানে আছে ক্যামেরার পেছনে, আমি সামনে আছে আর কি। আমরা দুজনেই কিন্তু খুব এই যে উষ্ণ পরিবেশ যেটা বলে, হোমলি অ্যাটমসফিয়ার, বাড়ির মতো, নিজের বাড়ির মতো আর কি, সেটা কিন্তু এই বাড়িতে এসে আমি ফিল করলাম আর কি। তো এটাও আমার মনে হয় এই দুই বোনের সাফল্যের একটা অন্যতম বড় কারণ বলে আমার নিজের পার্সোনালি মনে হচ্ছে আর কি। এবং আমি নিশ্চিত এরা অনেক দূর যাবে, এরা জীবনে অনেক সাফল্য পাবে, এবং আমি চাই এদের এবং অনেক এদের মানে আরো 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 সাফল্য পাক, আমাদের দেশের মুখ উজ্জ্বল করুক, রাজ্যের মুখ উজ্জ্বল করুক, এই আশীর্বাদ আমি করছি আর কি।
সত্যি আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? আমাদেরও খুবই ভালো ভালো লাগলো, আপনার লেগেছে। সাথে পরিচয় হয়। আর ইন্টারভিউটা করার পরও আরো ভালো লাগছে। হুম। আর এটার শেষে আমরা এটা জানতে পারলাম যে আমরা যে এখানে হুগলিতে থাকি আমরা অনেক লাকি। কারণ আপনি যেমনটা বললেন এখানে আমরা নদীয়াতে অতটা জানি না অতটা- যে আপনাদের দিকে কেমন পরিবেশ, পরিবেশ পড়াশোনার পরিবেশ ভালো, কিন্তু সাবজেক্ট যোগাযোগ- যোগাযোগ ব্যবস্থা। আমি আমরা- বলি কৃষ্ণনগর থেকে করিমপুর রেল লাইন নেই। কৃষ্ণনগর আমাদের লাস্ট রেল স্টেশন, ওখান থেকে আমাদের বাসে যেতে হয় 70 কিলোমিটার, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগে আর কি। ওখানে স্টুডেন্টদের জন্য তো আরো হ্যাঁ, এবং সাবজেক্ট অপরচুনিটিস কিন্তু অনেকটা কম। ইংলিশ মিডিয়ামটা ওখানে এগুলো পড়াশোনার পরিবেশ তো আছে, কিন্তু সাবজেক্ট অপরচুনিটিস কি, এরা এই কম্পিটিশন ছিল বলে নম্বর এত বেশি হলো। যদি ওর অন্য থাকতো তাহলে এত নম্বর কিন্তু আসতো না। এবং সেখানে টিচারের প্রচুর স্কোপ আছে, স্কুলে 2টো ভার্সন আছে আর কি। এবং ওভারঅল এই সমস্ত চূড়াচন্দনগর এলাকায় একটা পড়াশোনার পরিবেশটা দারুণ, কারণ মেহাতা এলাকায় প্রত্যেক বছর থাকছে। এবং আইআইটি বলুন, জেই বলুন, নিট বলুন, সেখানে রাজ্যের মধ্যে টপ করছে। তাহলে তার ফলে কি একটা পরিবেশ, সেখানে দারুণ পরিবেশ আর কি। সেই পরিবেশটা ওদেরকে উদ্বুদ্ধ করছে, কাছ থেকে দেখছে। মানে অনেকে হয় যে আমি অত দূর থেকে মেহাতা এলাকায় এরা এসেছে বলে আমি দেখা করতে এসেছি, এদের এরকম দেখাটা প্রত্যেক বছরই দেখছে এরা। হ্যাঁ, দিদিরা দাদারা হয়তো মানে মেহাতা এলাকায় স্থান করে নিয়েছে আর কি, সেটা ওরা খুব কাছ থেকে দেখেছে আর কি। তো এদের কাছে স্বাভাবিক এই মেহাতা এলাকায় থাকাটা হয়তো ওদের কাছে অনেক স্কুলের স্বাভাবিক আর কি। এটা ওদের বান্ধবীরা হয়তো, ওদের বান্ধবীরা হয়তো তো সৃজনী বা এই এলাকা অনেকেই মেহাতা 3জন হয়েছে আর কি, বা 4জন হয়েছে। তো এইটাই এটাই পরিবেশটা কিন্তু খুব ভালো। সেই পরিবেশটা কিন্তু আমরা এলাকায় থাকি, করিমপুর বা ডোমগল এলাকায় আমি চাকরি করি আর কি। সাবজেক্টের অপরচুনিটিস বা অনেক সংখ্যক টিচারের যে একটা অপরচুনিটিস আর কি, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, এটা কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। সেদিক দিয়ে কিন্তু এলাকাটা অনেকটা লাকি আর কি। আর আমার জীবনে অনেক সাফল্য পাওয়া আর কি, তো মন দিয়ে পড়া। আমি একটা জিনিস জানতে চাই, গ্রাজুয়েশন তো এখানে করলে আর কি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি কি মাস্টার্স কি যদি দিল্লিতে করো এরকম কোনো ভাবনা চিন্তা আছে? স্কোপ তো অনেকটা বেশি হয়। আমি তোমাকে একটু বলি, জেএনইউতে যেরকম, জেএনইউতে যদি তুমি, হ্যাঁ, যদি তুমি, আমি তোমাকে জাস্ট বলছি, আমার যেহেতু এই ব্যাপারে আমি একটু জানি বলে, যদি তুমি মাস্টার্সটা এখানে করলে গ্রাজুয়েশন ঠিকই আছে, এন্ট্রান্স হয় ওখানে জেএনইউতে। যদি তুমি মাস্টার্সটা জেএনইউতে করো না, তোমার প্রোফাইলটা আরো বেশি ভালো হবে। আর যখন তুমি বলবে জেএনইউ থেকে কিন্তু ইকোনমিক্সে মাস্টার্স করছি না, প্রোফাইল থাকে, তো প্রত্যেকটা প্রোফাইল থাকে, সেই প্রোফাইলটা তোমার কিন্তু আরো বেশি তোমার কেরিয়ারে হেল্প করবে, যে জেএনইউ থেকে মাস্টার্স আর কি। সেটা আমি তোমাদেরকে বলবো, যদি সেরকম সুযোগ সুবিধা থাকে গ্রাজুয়েশন করলে এখানে, তারপরে তুমি ওখানে এন্ট্রান্স যখন দিলে আর কি, এবং ওখান থেকে তুমি পিএইচডি করো আর কি, তাহলে তোমার পরবর্তী যে কেরিয়ার অপরচুনিটিসগুলো আসবে, আমি যেরকম তোমার এই জায়গাটা বললাম, সেই জায়গায় তুমি কিন্তু অনেক বেশি সাফল্য হবে। আর আমার এটা মতামত, মানে তুমি পরে ভেবে দেখবে, গ্রাজুয়েশন এখানে করো, তারপরে বাড়ির থাকবে 2 বছর, কি আছে সেরকম। তখন আরেকটুখানি বেশি জানতে পারবো। জেএনইউ বলে না, তুমি দেখবে ইন্ডিয়ার মধ্যে কোথায় ভালো ইকোনমিক্স এর ডিপার্টমেন্ট যেখানে মাস্টার্স করা যায়, তুমি খোঁজ নেবে, সমস্ত পরীক্ষাগুলো দেবে, এন্ট্রান্স যেগুলো হয় সমস্ত ওটা ইন্ডিয়াতে দেবে আর কি। তার মধ্যে যেটা মনে হয় ভালো, মনে হয় চান্স পাবে, সেটা করবে। এই লক্ষ্যটা তুমি রেখো আর কি। তবে তোমার অপরচুনিটি যেটা বলছে না, যেটা তুমি পেলে এখানে, সেটা তুমি আরো বেশি পাবে, এবং কেরিয়ার অপরচুনিটি যখন তুমি আরো বেশি স্কোপ পাবে আর কি, পরিবেশ পাবে, টিচার পাবে আর কি। এটা আমার দিক থেকে পরামর্শ থাকলো। তো এটাই, তোমরা অনেক ভালো থাকো, তোমরা অনেক বড় হও জীবনে, একটা বড় কিছু করো, আমাদের দেশের মুখ উজ্জ্বল করো, যে কালামের মতন আর কি। এটা ভাবো, তোমার হাতে কালামের বই আছে আর কি, এরকম একটা স্বপ্ন নাও যে এমন কোনো কাজ করবো। কিছু কাজ থাকে যে একটা ছোট জায়গা, যদি অনেক এমন একটা জায়গায় তুমি জব করলে বা কিছু করলে, অনেক লোকের উপকার করা যায় আর কি, সোসাইটির উপকার করা যায়। এমন দেখো, তুমি একটা জায়গায় গেলে, হয়তো তুমি কোনো একটা বড় জায়গায় গেলে আর কি, সেখানে ব্যাংকিং এর হেড হতে পারো, এসবিআই তুমি টপ হয়ে যেতে পারো আর কি। তো সেরকম জায়গায় গেলে কিন্তু তোমার সামাজিক কাজ করার ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেড়ে যায়। এরকম কি তোমার কোনো ভাবনা মনের মধ্যে আছে? এরকম আছে? এটা একটু বলো তো, একটু জানতে চাই। হ্যাঁ, সামাজিক ভাবনা একটু জানতে আছে, একটু বলো। আমরা যেটাই করতে চাই এটা সোসাইটির জন্য অবশ্যই ডেফিনেটলি কিছু করতে চাই। তো কোনো পার্টিকুলার প্রফেশনটা এখনো ঠিক করিনি, কি সোসাইটির জন্য খুব ইচ্ছা আছে, এরকম ইচ্ছা আছে, মনে একটা আছে, পুরো কনফার্ম নই, কিন্তু আছে এরকম একটা ইচ্ছা আছে যে আমি যদি এমন একটা জায়গায় যেখানে সমাজকে আমি, সমাজ কথা দেশকে দিতে পারি আমি। হ্যাঁ, আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারি। আমি এমন কোনো কাজ করতে, ইন্ডিয়া হয়তো ইকোনমিক ডেভেলপমেন্ট আমি হেল্প করতে পারি। কারণ আমাদের তো ইকোনমিক, যে অমর্ত্য সেন তো ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছে, আর একজন পেয়েছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু ইকোনমিক্স ইন্ডিয়ান যে নোবেল প্রাইজ পেয়েছে। তোমরা সেরকম স্বপ্ন দেখতেই পারো আর কি। স্বপ্ন দেখার তো কোনো, একদম তুমি যে কোনো স্বপ্ন দেখলে তুমি সেটা পূরণ হবে না এরকম ব্যাপারটা নেই। এই উনি শিখেছেন যে স্বপ্ন দেখতে হলে, হ্যাঁ, একটু শিখিয়েছে, তত তুমি অনেক বড় করে স্বপ্ন দেখো, এই আশা করছি আর কি। আর সেই রকম স্বপ্ন আজ থেকে 15 বছর 20 বছর পর যখন পূরণ হবে, আবার ইন্টারভিউতে আসবো আর কি, তখন যেন আমাকে ভুলে যাবো না আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, এটাই আমি ওদেরকে আশীর্বাদ করছি। আজকে নমস্কার।